নতুন পুরনো সব বন্ধুদের দেবযানী ঠাম্মির চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি। গল্প বলির আসরে আজ বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভ্রমণ সমগ্র থেকে তার দারুণ দারুণ অভিজ্ঞতার ঝুলির কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কি দারুণ জিনিস না! সম্রাট আকবরের প্রতিষ্ঠিত আল্লাহর শহর এই এলাহাবাদের কাছেই হয় হিন্দুদের সবথেকে বড় উৎসব কুম্ভ মেলা। এই মহাসঙ্গমে মানুষের স্রোত আসতে থাকে, বড় বড় সাধুরা আসে, স্টেশন রাজপথ থেকে সুসজ্জিত হাতি, উট, গাড়ি, বাদ্যবৃন্দ, ভক্তের সমাবেশে এক রঙিন মিছিল। প্রয়াগরাজে এসে কত হাতি আর উট, রিক্সা, যানবাহন সব বন্ধ করে দেওয়া হয়। বিনা বাধায় চলে হাতি, উট চলেছে মুখটি তুলে। কুম্ভের প্রধান প্রধান স্নানের দিকগুলো মিছিলে সমবেত হয় বিভিন্ন আখড়ার সাধকরা। এই যে সাধুরা আসে, এই সাধুদের সঙ্গে সাধুদের ইন্টারভিউ নেওয়ার জন্য বা তাদের জীবন থেকে অনেক কিছু অভিজ্ঞতা সুন্দর সুন্দর শোনার জন্য সাংবাদিকরাও কিন্তু ঘুরতে থাকে, তাদের কাছে এসে তাদের থেকে সব জানতে চায়। তো সেই জানার জন্য একজন সাংবাদিক ঘুরছিলেন, তো খুব দুপুরবেলা খুব জল তেষ্টা পেয়েছে আর খুব গরমও ছিল সেখানে। এই যে একটা কুম্ভ মেলা বড় ধার্মিক প্রেক্ষাপটে তৈরি, কিন্তু হাজারো মানুষের মেলা, তাতে কিন্তু এক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়। একজন সেই জল খাবে বলে সাংবাদিক দাঁড়িয়ে আছে, তো একটা কল দেখতে পেয়েছে, সেখানে দেখলো দেহাতি বউ এক গোছা বাসন বালি দিয়ে মাজতে বসেছে। যখন জল খেতে গেল সাংবাদিক, সে তাড়াতাড়ি বাসনের ঢাই সরিয়ে নিয়ে বলল, পিলে ও বাবা। খড় দুপুরে তখন ওই মিষ্টি জলের স্বাদটা যতটা না পিপাসা মিটিয়েছিল, তার চেয়ে অনেক বেশি হৃদয়কে স্নিগ্ধ করেছিল ওই বাক্যটি, পিলে ও বাবা। এরম সুন্দর সুন্দর জিনিস যেন স্পর্শ করে যায়। এই বড় বড় কোনো খুব বড় জিনিস এরকম ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস দিয়েই গড়ে ওঠে। একবার এক সন্ন্যাসীকে দেখতে পেয়ে সেই সাংবাদিক মেলার দোকানে নিয়ে গিয়ে বসলো। তো মেলার দোকানে বসতেই সন্ন্যাসী ওই মেলার দোকানে যে ছেলেটি পুরি তরকারি শালপাতায় সাজিয়ে দিয়ে গেল তাদেরকে খেতে, তাকে জিজ্ঞেস করলেন সন্ন্যাসী, আরে রাম, তোমার ভাড়ার টাকা উঠে গেছে? আভি নেই। সন্ন্যাসী তখন আপন মনে কী জানিয়ে ভাবছিল চলতে চলতে। তখন বলল, আচ্ছা ওকে চেনেন? বলল, হ্যাঁ। জানো, এই যে তুমি জানতে এসছো, কত ঘটনাই এখানে হয়, কত ঘটনাগুলো সবই যে একরকম, সবই যে ভালো তা না, বেশ বিপরীতমুখীও হয়। কেমন কেমন? সাধু বলতে থাকলেন, একবার গঙ্গোত্রীর পথে চলছিলেন তিনি, সঙ্গে 4 জন ছিলেন। চলতে চলতে 2 জন সাধু অন্যদিকে চলে গেল, আরেকজন সাধু তার সঙ্গেই যাচ্ছিল। সেই সঙ্গী একটু বেশি বয়স বলে পিছিয়ে পড়ছিলেন, আর যেই সাধু এই গল্প বলছিলেন তিনি ঘোড়া উটের মতো চলছিলেন আগিয়ে আগিয়ে। তখন কিছু যেতে যেতে বেশ 2 ক্রোশ এগিয়ে গেলেন, আর দেখলেন তার পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন যে সেই সঙ্গী ঠিকমতো আসছে কিনা। আর উল্টো দিক দিয়ে যারা আসছিলেন তাদের বারবার বলে দিচ্ছিলেন, পেছনে এক সাধু আছে, দেখবে তো, তাকে বলো এই পথ দিয়েই আসতে, আমি এই পথ দিয়েই যাচ্ছি। যত হাঁটছে ততই কিন্তু পেছনের সঙ্গীর জন্য চিন্তা হচ্ছে, এই বুঝি পৌঁছাতে পারলো না, এই বুঝি অন্য দিকে চলে গেল। শেষে যখন কিন্তু তার পেছনের সঙ্গী যখন বুঝতে পারলো যে না, আর হেঁটে সে পারবে না, তখন সে একটা বাসে উঠে পড়ল। তার কিছুক্ষণ পর এই সাধুর পাশ দিয়ে বাসটা চলে গেল, আর জানলা থেকে চেঁচিয়ে সে জানান দিল, আমি যাচ্ছি। ব্যাস, যেই তাকে এগিয়ে যেতে দেখলো, এই সাধুর তখন কি তৃপ্তি, কি শান্তি মনে হলো এতক্ষণে একটা পিছু টান থাকায় যেন পাথরের ভার বইছিল। যেই পিছু টান খসলো, অমনি ফের পাক্কা সাধু হয়ে গেল। সাধুদের পিছু টান থাকতে নেই। বন্ধুরা, আমি বলি শুধু সাধুদের কেন, কারোরই পিছু টান না থাকলেই ভালো। আর এই আনন্দ বুঝি আমরাও পাই যখনই আমরা এখন জানতে পারি কারো ওয়াচ টাইম ফুল হয়ে গেছে আর এগিয়ে যাচ্ছে, তো আমাদেরও বেশ একটা আলাদা আনন্দ লাগে, কারণ তার পথ চলাতে আমরাও কিছুটা হলে থাকি। আর ওই যে সাধু
এসেই দোকানের কর্মচারী রামকে বলেছিল, সেই রাম কে বলো তো, ও মুম্বাই থেকে কলকাতা যাচ্ছিল, পথে সব জিনিস চুরি হয়ে গেছে, বাধ্য হয়ে কুম্ভে এসে দোকানে চাকরি করছে, টিকিটের পয়সা উঠে গেলেই কলকাতা ভাগবে। ওর ভাগ্য ওকে মহাকুম্ভে এনে ফেলেছে। এই যে ওর মহা সুযোগ, তাও নিজেও জানে না। হাজার পিছু টান ওকে টেনে নিয়েছে জীবনের উল্টো দিকে। বলি, ভালো হয়েছে রে, কি বাচ্চা, কি জিনিস গেছে তোর, আর কি পেয়েছিস দেখ। এই প্রয়াগ থেকেই দুনিয়ার মহাতীর্থে বেরিয়ে পড়ো, ফিরবে কোথায়? পুরো দুনিয়াটাই তো তোমার। এমন সুন্দর সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে যখন ক্লান্ত হয়ে লজে ফিরলেন সাংবাদিক, তো নিচে রিসেপশনে একটু বসলেন বর্মন সাহেবের সঙ্গে কথা বলার জন্য। বর্মন সাহেব বললেন, কীরকম দেখলেন তারপর মেলার? অনেক কিছু আপনার অভিজ্ঞতার ঝুলি ভরে উঠছে তো। সেখানে দুজন লোক বসেছিলেন, তাদের একজন ইংরেজিতে বললেন, বর্মন, টয়োটা গাড়িটা আমাকে ভাড়া দিন, 2000 অ্যাডভান্স দিচ্ছি। অন্যজন মৃদু স্বরে বললেন, আমার সঙ্গে ওটা কথা হয়ে গেছে। বর্মন সাহেব মৃদু হাসছেন আর জবাব দিচ্ছেন না। ট্যুরিস্ট লজের একখানা জিপ বা স্টেশন ওয়াগনের ভাড়া প্রতি কিলোমিটারে 2.5 টাকা। একজন ফটোগ্রাফার বেনারস বিমানবন্দরে যাওয়া আসা বাবদ আমার চোখের সামনে কড়কড়ে 850 টাকা গুনে নিয়েছে, কিন্তু সেই হিসেবেও সস্তা, কারণ যে জাপানি টয়োটা গাড়িটা ট্যুরিস্ট লজ ভাড়া দেন সেটা দিতে হয় প্রতি কিলোমিটারে 5 টাকা। তার ওপর সব রকম খরচ, তেল, মোবিল, সার্ভিস সব আলাদা। হিসেব করলে বোধ হয় পুরো একদিনের জন্য টয়োটা গাড়ির ভাড়া 1000-2 কাছাকাছি হবে। তবু ওই মানুষটা টয়োটা গাড়ির জন্য পাগল। একজন বলল, যা কিছু লাগে এক্ষুনি ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি, টয়োটা আমার চাই, বুক ফর দি ফর্টনাইট, ওকে? বর্মন সাহেব ডান দিকে মুখোমুখি বসে থাকা প্রতিদ্বন্দ্বী বিত্তবান অন্য লোকটি বলে ওঠে, মানি ইজ নো ফ্যাক্ট। আমি বর্মন সাহেবকে বলেছি, গিভ মি দি টয়োটা ফর এ মান্থ অ্যান্ড আই অ্যাপ্রোচড ফার্স্ট। বর্মন সাহেব চোখ টিপে একটু হাসেন। বড় ক্লান্ত লাগছিল মনটা। এই কিছুক্ষণ আগেই কী সুন্দর সব অভিজ্ঞতা নিয়ে ফিরলাম, আর এখানে একটা মহার্ঘ টয়োটা গাড়ির জন্য 2 বয়স্ক লোক খেলনা লোভী শিশুর মতো বায়না করছে। কি হবে টয়োটা গাড়ি দিয়ে? পথ চলতি মানুষরা বাড়ে চেয়ে দেখবে, কম গাড়ির যাত্রীরা একটু হিংসা করবে, এর চেয়ে বেশি আর কি হবে? যখন উঠে আসছিলাম তখন শুনলাম একজন নিলামের মতো দর হাঁকিয়ে বলল, আমি তার ওপরেও 500 টাকা দেব, মাই অফার ইজ 1000 মোর। অন্যজনের গলা। টয়োটা কার গলায় মালা দেবে কে জানে।